আজকের ভিডিওটা আমরা একটা ইন্টারেস্টিং স্টোরি দিয়ে শুরু করব। ভালো করে শুনবে, তাহলে আজকের টপিকটা খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে উইথ আ পারফেক্ট রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। আর্লি 14th সেঞ্চুরিতে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে মনসা মুসা। তিনি ওয়েস্ট আফ্রিকার মালি রাজ্যের তিনি রাজা ছিলেন এবং এই মালি রাজ্য বিখ্যাত ছিল তাদের গোল্ডের জন্য। প্রচুর সোনা এই রাজ্যে পাওয়া যেত। তাই জন্য এই মনসা মুসা উনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এই মডার্ন টাইমসের যে ইলন মাস্ক, বিল গেটস, তাদের থেকে উনি প্রচুর ধনী ছিলেন। তো একবার কি হয়েছে, এই মনসা মুসা প্ল্যান করেছিলেন যে উনি হাজে যাবেন মক্কাতে, এবং হাজে যাওয়ার সময় তিনি ইজিপ্টের যে কাইরো শহর সেখান দিয়ে তিনি পাস করছিলেন। তো ইজিপ্টের কাইরো শহরে চারিপাশে তিনি প্রচুর দরিদ্রতা দেখেন এবং মানুষের সেই দরিদ্রতা তাকে এতটা হিলিয়ে দেয় যে তিনি ডিসাইড করলেন যে রাস্তায় রাস্তায় তিনি সোনা বিলাবেন সাধারণ মানুষকে। তো তিনি গোটা কাইরো শহরে উটের পিঠে চড়ে যাকে যাকে রাস্তায় দেখতে পারলেন সোনা দিয়ে দিল। বেশ দয়পরায়ণ মানুষ তো বটেই, এবং ভালোই করার চেষ্টা করছিলেন, গরিবই দূর করার চেষ্টা করছিলেন। কিন্তু তাতে কি মনে হয়, ইজিপ্টের মানুষ কি আর গরিব রইল না? তাদের দরিদ্রতার সলিউশন তিনি করলেন? তো না বন্ধুরা, অ্যাকচুয়ালি যেটা হলো, যেহেতু এখন সবার কাছে প্রচুর টাকা বা সোনা, তখনকার দিনের যেটা মুদ্রা ছিল, তার জন্য কি হলো, সাধারণ মানুষের কাছে প্রচুর অর্থ চলে আসলো, কিন্তু তার সাথে কিন্তু দ্রব্যের প্রোডাকশন বাড়ল না। তার জন্য কি, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, চাল ডাল ব্রেড এক্সেট্রা, যেগুলোই তখনকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলোর দাম কিন্তু প্রচণ্ড বেড়ে গেল। যেহেতু লোকের কাছে প্রচুর অর্থ, কিন্তু তার সাথে সাথে জিনিসপত্রের প্রোডাকশন কিন্তু এত তাড়াতাড়ি বাড়ল না, যার জন্য কি সেই অল্প কিছু সামগ্রীর দাম কিন্তু প্রচণ্ড বেড়ে গেল। যেটার দাম 80 টাকা ছিল, ধরে নাও সেটার দাম 120 টাকা হয়ে গেল, তারপর 200 হয়ে গেল, 500 হয়ে গেল। এভাবে করে ইজিপশিয়ান ইকোনমির এমন অবস্থা হলো যে 10 বছর তারপরে ইজিপশিয়ান ইকোনমি একদম বরবাদ হয়ে গেছিল। টাকা আছে মানুষের কাছে প্রচুর, কিন্তু কেনার জন্য জিনিসের অভাব। কেন? উত্তরটা হচ্ছে টাকার ক্রয় ক্ষমতা বা বাইং পাওয়ার বা পারচেজিং পাওয়ার যাকে বলা হয়, সেটা কিন্তু কমে গেল। তো এই ইনসিডেন্টটা ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট দর্শায়। সেটা হচ্ছে মানি সাপ্লাই ভার্সেস রিয়েল ভ্যালু। বেশি টাকা থাকা মানেই কি তুমি ধনী হয়ে গেলে? না বন্ধুরা, মানি সাপ্লাই আর রিয়েল ওয়েলথের মধ্যে অনেকটা তফাৎ আছে। প্রথম পয়েন্ট হচ্ছে টাকার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার। টাকার ভ্যালু নির্ধারণ হয় কত সোনা বা কত পেপার কারেন্সি তোমার কাছে আছে সেটার উপরে নয়, কিন্তু সেই টাকা দিয়ে তুমি বাজারে কি কিনতে পারো। মানসা মুসার এই দানের কাহিনীর আগে যদি একটা গোল্ড কয়েন দিয়ে 10টা ব্রেড কেনা যেত, সে যখন সবাইকে সেই গোল্ড কয়েন ফ্রিলি দিয়ে দিল এবং তার সাথে সাথে ব্রেডের প্রোডাকশন বাড়ল না, তো কি হয়ে গেল, সেই গোল্ড কয়েনের ক্রয় ক্ষমতা কমে গেল। একটা গোল্ড কয়েন দিয়ে তারপর একটাই ব্রেড কিনতে পারা যাবে। তো গোল্ড কয়েনের ক্রয় ক্ষমতা কমে গেল বা হ্রাস পেল। বাইং ক্যাপেবিলিটি পুরোপুরি ক্রাশ হয়ে গেল গোল্ডের। তার অপর দিকটা, গোল্ডের নিজের ভ্যালুও কমে গেল। আগে গোল্ডের ভ্যালু ছিল কেন? কারণ একটা গোল্ড কয়েন দিয়ে অনেক কিছু কেনা যেত, কিন্তু এখন গোল্ড যখন সবার কাছে আছে, তখন সেই গোল্ড দিয়ে আর বিশেষ কোনো জিনিস কেনা যাচ্ছে না, কারণ সবাই বড়লোক। জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে গেল, তো কারেন্সি ডিভ্যালুয়েশন হলো, গোল্ডের বাজারে ভ্যালু কমে গেল। তো এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা, যে বেশি টাকা যদি মার্কেটে ছড়ানো হয় এবং তার সাথে সাথে গুডস বা সার্ভিসের প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে, বাইং পাওয়ার কমে যাবে বা পারচেজিং পাওয়ার কমে যাবে, কারেন্সি ডিভ্যালুয়েট হয়ে যাবে, পার ইউনিট গোল্ড কয়েনের ভ্যালু একেবারে পড়ে যাবে। তো মানসা মুসা ভালো করতে গিয়ে ইজিপ্টের ইকোনমিকে ডিস্ট্রয় করে দিল, এবং হিস্টোরিক্যালি 10 বছর লেগেছে ইজিপশিয়ান ইকোনমিকে রিকভার করতে। ইভেন আরেকটা ফানি ইনসিডেন্ট, যে মনসা মুসাকে তারপর নিজের দেশে ফেরার জন্য তার নিজের দেওয়া গোল্ডই মার্চেন্টদের থেকে চড়া সুদে ধার করতে হয়েছিল, যাতে সে নিজের দেশে ফিরে আসতে পারে। তো না নিজের ফায়দা হলো, না ইজিপ্টের লোকের ফায়দা। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকে আমাদের লেসন। আমরা আলোচনা করব ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যেটাকে বলা হয় দ্য সাইলেন্ট কিলার অফ ওয়েলথ, ধন দৌলতের হত্যাকারী। ইনফ্লেশনের বেসিক ডেফিনেশন: টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। জিনিসপত্র কম আছে, কিন্তু টাকা লোকের কাছে প্রচুর আছে। তো ওয়েলকাম বন্ধুরা টু অ্যানাদার লেসন অফ ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে আমরা ইনফ্লেশন সম্বন্ধে জানবো এবং জানবো তার সাথে রিলেটেড কনসেপ্টস। চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ছোটোখাটো কনসেপ্টস আসে এখান থেকে এক্সামে। আমরা সবগুলো ভালোভাবে আলোচনা করব, তবে সেটা একটা ভিডিওতে সম্ভব নয়, অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা ইনফ্লেশনের পার্ট 1।
এরপরে অন্য পার্টসও আসবে। তো বন্ধুরা, এক নজরে দেখে নাও আজকের ভিডিওতে আমরা কি কি কনসেপ্টস আলোচনা করব, এবং অবশ্যই শেষে থাকবে কুইজ, যেগুলো মেইনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে, যেগুলো তোমরা সলভ করতে পারলেই এটা বুঝে যাবে আজকের ভিডিওটা দেখে তোমাদের লাভ হয়। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই ইনফ্লেশন ডিফ্লেশন এই টপিকগুলোতে যাওয়ার আগে আমাদের সবার প্রথম বুঝতে হবে যে পারচেজিং পাওয়ার কাকে বলে। ক্রয় ক্ষমতা, অর্থ বা টাকার যেটা রিয়াল ভ্যালু দর্শায়। তো পারচেজিং পাওয়ার বলতে বাইং পাওয়ার অফ কারেন্সি। সেটা প্রাচীন যুগে হয়তো বাটার সিস্টেম ছিল, তারপর গোল্ড, কপার, লেড এই সমস্ত কয়েন এসছে, যেগুলো মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। মডার্ন টাইমসে আমরা ইউজ করি পেপার কারেন্সি। তো যেটাই হোক না কেন, পারচেজিং পাওয়ার বলতে সেই মুদ্রার ক্রয় ক্ষমতা, দ্য বাইং পাওয়ার অফ কারেন্সি। এবং সেটাকে যদি আরো ভেঙে আমরা বুঝি, সেই মুদ্রার একটা ইউনিট মানে চলতি কথায় 1 টাকায় তুমি কত রকমের গুডস বা সার্ভিসেস, কতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস তুমি পারচেজ করতে পারবে, সেটাই হচ্ছে সেই মুদ্রার বাইং পাওয়ার বা পারচেজিং পাওয়ার। নিশ্চয়ই তোমরা এই এক্সাম্পলটার সাথে পরিচিত বন্ধুরা। আগে আমরা কিন্তু 1 প্লেট ফুচকায় অনেক বেশি কোয়ান্টিটির ফুচকা আমরা পেতাম, কিন্তু প্রাইস ছিল কিন্তু কম। তবে এখন প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। আমার তো মনে পড়ে আমি ছোটবেলায় 1 টাকায় 4টে ফুচকাও খেয়েছি। 10 টাকা নিয়ে গেলে ফুচকার দোকানে এত ফুচকা তুমি পাবে যে তোমার পুরো পেট ভরে যাবে। কিন্তু এখন 20 টাকা 30 টাকায় মার্কেটে এত কিপ্টের মতো ফুচকা দেয়, মানে কি বলবো, মনটাই ভেঙে যায়। আচ্ছা, এমনকি তোমার শহরে বা তোমার আশেপাশেও তোমরা দেখেছো 1 টাকায় কতগুলো ফুচকা তোমরা হাইয়েস্ট খেয়েছো? একবার কমেন্ট সেকশনে লিখে জানাবে তো। তো এই এক্সাম্পলটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারি বন্ধুরা, যে সময়ের সাথে সাথে টাকার ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেছে। আগে 20 টাকায় যদি 70-80টা ফুচকা তুমি কিনতে পারতে, এখন 20 টাকায় হার্ডলি 4 থেকে 5টা ফুচকা তুমি পাবে। তো তার মানে আলটিমেট লেসন এটাই বন্ধুরা, যে প্রচুর টাকা থাকা মানেই তুমি যে ধনী ব্যক্তি সেটা কিন্তু নয়। আসল ধনী বা দরিদ্র হওয়া এটার উপরে নির্ভরশীল যে এই টাকা দিয়ে তুমি কি পণ্য বা পরিষেবা বা কতগুলো পণ্য বা পরিষেবা তুমি কিনতে পারছো। সো ইটস নট অ্যাবাউট হাউ মাচ পেপার মানি ইউ হোল্ড, বাট হোয়াট দ্য মানি ক্যান অ্যাকচুয়ালি বাই। তা আশা করি বুঝতে পারলে পারচেজিং পাওয়ার বা টাকার ক্রয় ক্ষমতা কাকে বলে। এবারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এমনই একটা স্থিতি যেখানে সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, বা উল্টোভাবে বললে জিনিসের দাম বেড়ে যায়। একই কথা দুভাবে বল, টাকার ক্রয় ক্ষমতা কমা ইকুয়াল টু জিনিসপত্রের দাম বেড়ে যাও। তো ইনফ্লেশন বলতে আ কন্টিনিউয়াস রাইজ ইন দ্য প্রাইসেস অফ জেনারেল গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার টাইম। তো লক্ষ্য করবে বন্ধুরা, টাকার ক্রয় ক্ষমতা দিনকে দিন পড়ে যাচ্ছে বা জিনিসের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কন্টিনিউয়াস রাইজ কিসের? যেমন অলরেডি বললাম, প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার টাইম, সময়ের সাথে সাথে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে ইনফ্লেশন ইজ আ জেনারেল রাইজ। একটা দুটো জিনিসের দাম বেড়ে গেছে তাহলে কিন্তু সেটাকে ইনফ্লেশন বলা হবে না। যত রকমের পণ্য বা পরিষেবা সেই মার্কেটে বিক্রি হয় বা বাজারে পাওয়া যায়, সবগুলোরই কম বেশি দাম বেড়েছে, তাহলে ওটাকে বলা হবে ইনফ্লেশনের স্থিতি। সো ইট ইজ নট আইসোলেটেড, এন্টায়ার মার্কেটকে ইনফ্লেশন এফেক্ট করে, এবং যেটার ফলস্বরূপ কি হয়, টাকার পারচেজিং পাওয়ার কমে যায়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। এক্সাম ওরিয়েন্টেড একটা ডেফিনেশন আছে যেটা সাধারণত জিজ্ঞেস করা হয়, একটু ভারী ভারী শব্দ, তাই প্রথমে বুঝিয়ে নিলাম। এবারে এক্সামের জন্য তোমাদের এই ভাষাটা বা এই ডেফিনেশনটা রপ্ত করতেই হবে। তো ইনফ্লেশন ইজ আ সাস্টেইনড অ্যাগ্রিগেট ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল। সাস্টেইনড মানে এটা কিছুদিন চলে, একদিন দুদিনের ব্যাপার না। অ্যাগ্রিগেট ইনক্রিজ বলতে একটা দুটো গুডস বা সার্ভিসকে এটা এফেক্ট করে না, ওভারঅল যত রকমের গুডস অ্যান্ড সার্ভিস পাওয়া যায় তাদের দাম বাড়ছে ইন জেনারেল প্রাইস লেভেল। তো এক্সাম ডেফিনেশনটা ডেফিনেটলি মুখস্থ করে নেব। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে ক্যালকুলেশন করার জন্যে। অফকোর্স কম্পিটিটিভ এক্সামে তোমাকে ক্যালকুলেট করতে বলবে না, কিন্তু বেসিক ফর্মুলাটা আসতে পারে বা খুবই সিম্পল ক্যালকুলেশন আসতে পারে। তো এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে। ইনফ্লেশন সবসময় পার্সেন্টেজ টার্মসে ক্যালকুলেট করা হয়, যেটাতে এখনকার জিনিসপত্রের দামের সাথে প্রিভিয়াস ইয়ারের একই জিনিসপত্রের দাম কম্পেয়ার করা হয়। এখনকার দামের থেকে প্রিভিয়াস ইয়ারের দামটা সাবস্ট্রাক্ট করে দিয়ে ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের প্রাইস ইন্টু 100 করলে আমরা ইনফ্লেশনের পার্সেন্টেজ বা রেট অফ ইনফ্লেশন ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছরে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে সেটা আমরা বুঝতে পারি। তো এটা সাধারণত ইয়ার অন ইয়ার বেসিসে ক্যালকুলেট করা হয়। অর্থাৎ আজকে বাজারে গুডস অ্যান্ড সার্ভিসেস যেই দামে বিক্রি হচ্ছে সেটার সাথে তুলনা করা হবে এই একই দিনে আগের বছর সেই সেম জিনিসগুলো
কত দামে বিক্রি হয়েছে, তাহলেই আমরা সঠিক ফিগারটা পাবো। বিভিন্ন জিনিসের সিজনে বিভিন্ন দাম থাকে, তো একই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম কি ছিল প্রিভিয়াস ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে, সেটার থেকে আমরা ইনফ্লেশন বুঝতে পারি। এবং আমাদের দেশের ইনফ্লেশন সাধারণত প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ক্যালকুলেট করা হয় গভর্নমেন্টের দ্বারা, যেমন হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইত্যাদি। তো এইগুলো আমরা সবই বুঝবো ডিটেলসে, তবে এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে সরকার কিভাবে ইনফ্লেশন মাপে বা বাজারে মুদ্রাস্ফীতি কিভাবে মাপা হয়। তো চলো কন্টিনিউ করছি। আরেকটা জরুরি কনসেপ্ট বন্ধুরা, হাই প্রাইস লেভেল এবং ইনফ্লেশনের ডিফারেন্সটা কি। তো দেখো বন্ধুরা, কিছু জিনিস আছে বিশেষ করে যেগুলোকে বলে লাক্সারি গুডস, সেগুলোর দাম কিন্তু এমনিই বেশি। জেনারেলি এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, বাজারে চড়া দরে বিক্রি হয়। যেমন লাক্সারি কার বলো, ওয়াচেস বলো, গোল্ড বলো ইত্যাদি, এগুলো এক্সপেন্সিভ কমোডিটি। তো ইনফ্লেশন কিন্তু জিনিসপত্রের দাম বেশি সেটা নয়। কিছু জিনিসের দাম বেশি হতেই পারে, বিশেষ করে লাক্সারি গুডসে, কিন্তু সেই দাম যদি ওভার টাইম স্টেবল থাকে, আগের বছরের যা দাম ছিল এই বছরও সেম দাম বা অল্প চেঞ্জ হয়েছে, নেক্সট বছরেও সেম দাম বা অল্প চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু আমরা এটা বলবো না যে কার বা গোল্ড সেক্টরে ইনফ্লেশন চলছে। এগুলো লাক্সারি গুডস, এগুলোর দাম এমনিই বেশি। তো হায়ার প্রাইস লেভেল ইজ আ স্ট্যাটিক স্টেট, সেম দাম থাকবে ইয়ার অন ইয়ার। যদি সেটা বেশি হয় আমরা বলবো এগুলো হাই প্রাইসড গুডস বা লাক্সারি গুডস। তবে ইনফ্লেশন অন্য জিনিস, যেই জিনিসগুলোর দাম কম ছিল সেই জিনিসগুলোর দাম বেড়েছে। প্রথম বছর যদি কোনো জিনিস 100 টাকায় পাওয়া যাচ্ছিল, সেই জিনিসটা যদি নেক্সট ইয়ার 108 টাকায় পাওয়া যাচ্ছে, আবার নেক্সট ইয়ার 115 টাকায় পাওয়া যাচ্ছে, তখন আমরা বলবো যে ইনফ্লেশন হয়েছে। তো ইনফ্লেশন সবসময় একই গুডস অ্যান্ড সার্ভিসের ইয়ার অন ইয়ার কম্প্যারিজন করে বোঝা যায়, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো খেয়াল রাখবে এটা। আরেকটা জিনিস, ইনফ্লেশন মানে কিন্তু একটা দুটো জিনিসের দাম বেড়ে যাওয়া নয়। ফর এক্সাম্পল, ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি বলা হয়, এবং আমাদের এগ্রিকালচারটা মনসুন ডিপেন্ডেন্ট, বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। তো এবার সেই বৃষ্টিপাত বেশি কম হওয়ার জন্য কিছু কিছু জিনিসের দাম সিজনালি বাড়ে বা কমে। প্রোডাকশন বেশি হলে জিনিসের দাম কমে যাবে, প্রোডাকশন কম হলে জিনিসের দাম বেড়ে যাবে। তবে সেই স্থিতিটাকে কিন্তু আমরা ইনফ্লেশন বলবো না, বা স্কিউফ্লেশন বলে একটা স্থিতি আছে, সেটা আমরা বলতে পারি, পরে আলোচনা করছি। কিন্তু ইনফ্লেশন মানে কিন্তু কিছু জিনিসের দাম বেড়ে যাওয়া নয়। বাজারে যেই গুডস অ্যান্ড সার্ভিসেস বিক্রি হয় জেনারেলি তার দাম যদি বেড়ে যায়, দুধের দাম, পেট্রোলের দাম, মেডিসিনের দাম, রেন্ট, ফুড গ্রেইনস ইত্যাদি সবকিছুরই দাম যদি ওভার টাইম বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে ইনফ্লেশনের স্থিতি বলবো। তো এই দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট বোঝার আছে, ছোট্ট প্রশ্ন চলে আসতে পারে। এইবারে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কি বাজে জিনিস না ভালো জিনিস? তো দেখো বন্ধুরা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানেই সেটা নেসেসারিলি খারাপ সেটা কিন্তু নয়। যতক্ষণ সেটা মাইল্ড লেভেলে আছে, অল্প দাম বাড়ছে, কন্ট্রোলের মধ্যে আছে, ততক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লেশন ভালো জিনিস। কারণ ইকোনমিক গ্রোথ, একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়। কিভাবে? যদি দেখো জিনিসপত্রের দাম অল্প বেড়েছে, 2 থেকে 4% মতো ভাবো, একটা জিনিসের দাম 100 টাকা ছিল, সেটার দাম এখন গিয়ে দাঁড়িয়েছে 102 টাকা কি 3 টাকা। তো তাহলে কি হবে, যারা প্রডিউসার আছে, সেই জিনিসটা যারা ম্যানুফ্যাকচার করছে, প্রডিউস করছে, তাদের প্রফিট কিন্তু বেড়ে যাবে, যার জন্য তারা আরো বেশি প্রোডাকশন করতে আগ্রহী হবে, তাদের ব্যবসা বাড়বে। তো ব্যবসা বাড়ার জন্য তারা তাদের বিজনেসে আরো বেশি ইনভেস্ট করবে, আরো বেশি লোকজনকে রোজগার দেবে, তাতে নিউ জবস ক্রিয়েট হবে, এবং দেশের ইনকামও বা জিডিপিও বেড়ে যাবে। তো একটা দেশের বা অর্থনীতির আর্থিক উন্নয়ন হওয়ার জন্য মুদ্রাস্ফীতি কিন্তু প্রয়োজনীয়। এর আগের একটা ভিডিওতে আমরা ফিলিপস কার্ভও কিন্তু আলোচনা করেছিলাম, যেখানে আমরা এটা দেখেছিলাম ইনফ্লেশন বাড়ার সাথে সাথে কিন্তু বেকারত্ব কমে আপ টু আ পয়েন্ট। এই ভিডিওটা তোমরা এই কোর্স লিস্টেই পেয়ে যাবে, ভিডিও নাম্বার 10। আশা করি দেখেছো, না হলে দেখে নেবে। তো ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে, অর্থাৎ ইনফ্লেশন বাড়লে ইকোনমিক গ্রোথ হয়, লোকজন রোজগার পায়, নতুন চাকরি বা ব্যবসা ক্রিয়েট হয়, অর্থনৈতিক উন্নয়ন বা ইকোনমিক গ্রোথ হয়ে থাকে। কিন্তু প্রবলেমটা আসে হচ্ছে যখন সেই ইনফ্লেশনটা প্রচণ্ড বেড়ে যায়, হাই ইনফ্লেশনের স্থিতি, বা এরপরে আমরা জানবো হাইপার ইনফ্লেশনের স্থিতি, যেখানে ইনফ্লেশন কন্ট্রোলের বাইরে চলে যায়, জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে যায়, তাতে টাকার পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমে যায়, এবং যথারীতি যেহেতু মানুষে অনেক বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনছে, তাদের সেভিংসও কিন্তু দিনকে দিন কমে যাবে। বিশেষ করে যাদের আয়টা ফিক্সড ইনকাম গ্রুপস, তাদেরকে বলা যেতে পারে। তো ইনফ্লেশন ভালো কি খারাপ? ভালো যদি জিনিসটা কন্ট্রোলের মধ্যে থাকে, মডারেট লেভেলের যদি ইনফ্লেশন থাকে, তাহলে সেটা ইকোনমিক গ্রোথ ফিউয়েল করে,
বা ইকোনমিক গ্রোথকে এনকারেজ করে। মডারেট ইনফ্লেশন অ্যাক্টস অ্যাজ আ গ্রিজ টু দ্য হুইলস অফ ইকোনমিক গ্রোথ। জিনিসের ডিমান্ড বাড়লে ইনফ্লেশন বাড়ে। ওই বলেছিলাম টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, মানে জিনিসের ডিমান্ড বেড়েছে, যার জন্য জিনিসের প্রোডাকশন বেড়েছে, যার জন্য রোজগার বেড়েছে, সাথে সাথে জাতীয় আয়ও বেড়েছে। মানুষে আর বেরোজগার বা আনএমপ্লয়েড নেই। প্রবলেম শুধু মাত্রাতিরিক্ত ইনফ্লেশন। তো আমাদের ভারতের জন্য সেই মাত্রাটা কোথায়? ইকোনমি টু ইকোনমি সেটা ভ্যারি করে। আমাদের ভারত দেশের জন্য কত লেভেল অফ ইনফ্লেশন বাঞ্ছনীয়, তো সেটা ডিসাইড করে আরবিআই এর মনিটারি পলিসি কমিটি। আরবিআই অ্যাক্ট 1934 আমাদের দেশের ইনফ্লেশন কত লেভেলে থাকা উচিত সেইটা ডিসাইড করে এবং টাইম টু টাইম সেটা রিভাইজ হয়। তো লেটেস্ট যে রিভিশনটা হয়েছে সেটা অনুযায়ী আমাদের ভারতের ইনফ্লেশন 4% ±2%-এ থাকা উচিত, অর্থাৎ 2% থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশন আমাদের দেশের জন্য বাঞ্ছনীয়। এই রেঞ্জে থাকলে আমাদের ইকোনমিক গ্রোথ হবে এবং আরবিআই এর মনিটারি পলিসি কমিটি সেটা টাইম টু টাইম রিভাইজ করে এবং মেনটেন করার চেষ্টা করে। এবারে আমরা চলে যাব ইনফ্লেশনের একদম উল্টো কনসেপ্ট, যেটা হচ্ছে ডিফ্লেশন। কি জিনিস? ইনফ্লেশন যেমন কন্টিনিউয়াস রাইজ ইন প্রাইসেস অফ জেনারেল গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার টাইম ছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফল ইন প্রাইসেস অফ জেনারেল গুডস অ্যান্ড সার্ভিসেস ওভার টাইম। তো জিনিসপত্রের দাম দিনকে দিন কমে যাওয়া। আবারও একটা দুটো জিনিসের দাম কমে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে না। জেনারেলি বাজারে যেই জিনিসপত্র পাওয়া যায় সবগুলোরই দাম কম বেশি কমে যাওয়াকে ডিফ্লেশনের স্থিতি বলা হয়। তো এটাকে নেগেটিভ ইনফ্লেশন রেট বলে। আমরা যদি কারেন্ট প্রাইসের থেকে প্রিভিয়াস ইয়ারের প্রাইস সাবস্ট্রাক্ট করে ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের প্রাইস ইন্টু 100 করি, তাহলে ভ্যালুটা নেগেটিভে আসবে, মানে আগের বছরের তুলনায় এই বছর জিনিসের দাম কমেছে। তো তখন আমরা বলবো হচ্ছে ডিফ্লেশন বা নেগেটিভ ইনফ্লেশন হয়েছে, দাম বাড়ার জায়গায় দাম কমে গেছে। এবং ইনফ্লেশনের উল্টোটাই হয়, টাকার ক্রয় ক্ষমতা ডিফ্লেশনের ক্ষেত্রে বেড়ে যায়। কম টাকা দিয়ে তুমি অনেক বেশি জিনিসপত্র কিনতে পারবে আগের বছরের তুলনায়। আর এটা হচ্ছে এক্সাম ডেফিনেশন, যেমন ইনফ্লেশনের পড়েছিলে ডিফ্লেশনেরও পড়তে হবে। তো যেমন আমরা আলোচনা করেছিলাম ইনফ্লেশন কি ব্যাড, তেমনি আলোচনা করব ডিফ্লেশন কি গুড ফর দ্য ইকোনমি। তো দেখো মজা তো লাগে, আমরা অ্যাজ কনজিউমার যখন জিনিসপত্র কিনছি দাম কম দেখলে এক প্রকার ভাবতে পারো তুমি ডিসকাউন্ট বা সেলে জিনিসপত্র কিনতে পারলে কি আনন্দটাই না হয়। কিন্তু এটা কিন্তু একটা ডেঞ্জারাস ট্র্যাপ বন্ধুরা। প্রথম অফকোর্স কিছুটা ডিফ্লেশন বায়ার্সদের জন্য ভালো, জিনিসের ডিমান্ড বেড়ে যাবে, মানুষে বেশি খরিদ্দারি করবে। বাট অর্থনীতির জন্য এটা কিন্তু আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম খুবই খারাপ। জিনিসের দাম কমে যাওয়া মানে প্রডিউসারদের প্রফিট কম হচ্ছে বা এক্সট্রিম কেসে প্রডিউসারদের লস হচ্ছে। বারবার জিনিসের দাম কমিয়েও জিনিসপত্র বিক্রি হচ্ছে না, কারণ জিনিসের যত দাম কমে মানুষে আরও বেশি এক্সপেক্ট করতে থাকে যে জিনিসের দাম আরও কমবে, যে থাক আজকে আমি জিনিসটা পারচেস করব না, আর একটু দাম কমুক তারপর পারচেস করব। তাতে কি হয়, মানুষের টাকা সেভ করা বেশি করে আরম্ভ করে, খরচা করা কমিয়ে দেয়, তাতে জিনিসের ডিমান্ড পড়ে যায়। আস্তে আস্তে বিজনেসরা লসে রান করে এবং অবভিয়াসলি বিজনেস যদি না চলছে তাহলে এমপ্লয়িজদের ফায়ার করে দেবে বা লে অফ করে দেবে। আলটিমেটলি ইকোনমি একটা রিসেশন বা এক্সট্রিম কেসে ডিপ্রেশনের স্থিতিতে চলে যাবে এবং যত রিসেশন বা ডিপ্রেশনের স্থিতিতে যাবে অত প্রডিউসারদের বা সেলারদের বাধ্য হয়ে জিনিসের দাম কমাতে হবে এবং সেটাতে আরও বেশি ডিফ্লেশন হওয়ার সুযোগ। তো মডারেট ইনফ্লেশন যেমন আমাদের ইকোনমিক গ্রোথ করাতে পারে, তেমনি ডিফ্লেশন, বিশেষ করে অতিরিক্ত মাত্রায় ডিফ্লেশন কিন্তু আমাদের ইকোনমিকে বরবাদ করে দিতে পারে। যদি ঠিকমতো বাজারে কোনো জিনিস বিক্রি করে প্রডিউসাররা প্রফিটই না কামাতে পারছে, তাহলে কেনই বা প্রোডাকশন করবে, কেনই বা 5টা লোককে রোজগার দেবে? এবং মানুষের যদি রোজগার নেই তাহলে খরচা করবে, জিনিসপত্র বেকার পড়ে থাকবে, কেউ কিনতে যাবে না। তো এক্সট্রিম লেভেলে ইনফ্লেশন এবং ডিফ্লেশন দুটোই কিন্তু আমাদের ইকোনমির জন্য খারাপ। তো এইগুলোকেই বলে ডিফ্লেশনারি স্পাইরাল বা ইনফ্লেশনারি স্পাইরাল। ডিফ্লেশনারি স্পাইরাল তোমরা বুঝলে, ডিমান্ড কিন্তু অনেক কমে যায়, তো জিনিসের দামও সাথে সাথে কমে যায়, প্রফিট কমে যায়, সাথে সাথে রোজগার কমে যায়, রোজগার কমলে মানুষের খরচা কমে যায় এবং তাতে আবার ডিফ্লেশন হয়। তো একটা ভিশিয়াস সাইকেলের মতো, একটা লুপের মতো জিনিসটা চলতে থাকে। সরকারের তরফ থেকে তখন কিছু পদক্ষেপ নেওয়া হয়, ট্যাক্স কমিয়ে দেওয়া, বেশি করে সাবসিডি দেওয়া, যাতে করে বাজারে আবার ডিমান্ড ফিরে আসে, প্রোডাকশন বাড়ে, মানুষের রোজগার পায়, ইকোনমি যাতে আবার উন্নতির পথে এগোয়। তো নেগেটিভ গ্রোথ হলে কন্টিনিউয়াসলি মানুষে কিন্তু দেনায় পড়ে যায়, ব্যবসাদাররা যেই লোনগুলো নিয়েছিল সেগুলো চোকাতে পারবে না, মানুষে চাকরি হারাবে, তো যথারীতি দেনার কবলে একদিন না একদিন তো পড়বেই। ইকোনমি স্ট্যাগনেট হয়ে যাওয়া বা ডাউনওয়ার্ড স্পাইরালে চলার একটা চান্স তৈরি হয়ে যায়। আবার উল্টোটা ইনফ্লেশনের ক্ষেত্রেও
আরেকভাবে জিনিসটা ডেঞ্জারাস। অতিরিক্ত ডিমান্ড চলে যায়, কারণ মানুষের কাছে প্রচুর টাকা আছে, মানুষের টাকা দিতে রেডি, কিন্তু অত তো প্রোডাকশন হচ্ছে না। ওই মানসা মুসা এক্সাম্পলটা ভাবো। তাই জন্য জিনিসের দাম ধক ধক করে বেড়ে যাবে। জিনিসের দাম বাড়লেই যারা ওয়ার্কার্স আছে তারা বলবে খরচা চালানোর জন্য আমাদের বেতন বাড়ান। তা আমরা তো এর আগে পড়েইছিলাম যে কোনো জিনিস ম্যানুফ্যাকচার করার জন্য 4টে জিনিস লাগে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনিয়রশিপ। এগুলোকে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দামও বেড়ে যাবে, ইনপুট কস্ট বেড়ে যাবে, তাতে জিনিসের দাম আরও বেশি বেড়ে যায়। তো এটাও একটা লুপ এবং ডেঞ্জারাস লুপ। টাকার ক্রয় ক্ষমতা প্রচণ্ড কমে যায়, ডিভ্যালুয়েশন হয়ে যায়, লোকের মধ্যে একটা ত্রাহি ত্রাহি চলতে থাকে যে এখনই কিনে নিই, না হলে পরে আরও জিনিসের দামটা বেড়ে যেতে পারে। অ্যাগ্রিগেটে সমস্ত জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু সমসাময়িকভাবে কিন্তু মানুষের ইনকাম কিন্তু অতটা সহজে বাড়ে না। তো ইনফ্লেশনে হয় র্যাপিড গ্রোথ, তাতে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, পারচেজিং পাওয়ার কমে যায়, ইকোনমিক ইনস্টেবিলিটি দেখা যায়। তো দুটো অপোজিট হলেও দুটোই কিন্তু এক্সট্রিম লেভেলে খারাপ। নেক্সট আমরা দেখে নেব ডিসইনফ্লেশন কাকে বলে। তো বন্ধুরা, এর আগে আমরা পড়লাম ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ডিফ্লেশন মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া। ডিফ্লেশনকে নেগেটিভ ইনফ্লেশন রেটও বলা হয় এবং ক্যালকুলেশন করলে ভ্যালুসগুলো মাইনাসে আসে। হাউএভার ডিফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশনের হার কমে গেছে, জিনিসপত্রের দাম কিন্তু এখনো বাড়ছে, কিন্তু যেই রেটে বাড়ছিল, যেই গতিতে বাড়ছিল, সেটা এখন কম হয়েছে। মানে ধরো একটা বছরে যদি কিছু জিনিসের দাম 100 টাকা ছিল, পরের বছর সেটা 108 টাকা হলো, অর্থাৎ 8% জিনিসের দাম বাড়লো, অর্থাৎ ইনফ্লেশন হয়। কিন্তু পরের বছর একই জিনিসের দাম 111 টাকা হয়ে গেল, তো এখন দাম কত পার্সেন্টেজ বাড়লো? 2.8%। অর্থাৎ যেমন বললাম, দাম কিন্তু এখনো বেড়েছে এবং বাড়ছে, হাউএভার গতিটা, স্পিডটা কমে গেছে। ভ্যালু কিন্তু এখনো পজিটিভেই আসবে। তো গাড়ির স্পিডোমিটার দিয়ে ব্যাপারটা যদি বোঝো, ইনফ্লেশন হচ্ছে ডিফ্লেশনের তুলনায় অনেক তাড়াতাড়ি দাম বেড়ে যাওয়া। ডিসইনফ্লেশনের ক্ষেত্রে এখনো জিনিসের দাম বাড়ছে, কিন্তু গতিটা একটু কম। তো ডিসইনফ্লেশন কিন্তু পজিটিভ ইনফ্লেশনই, বাট আগের তুলনায় ইনফ্লেশন রেটটা কমেছে। তবে ডিফ্লেশনের মতো কিন্তু মাইনাসে ভ্যালু চলে যায়নি। তো ডিফ্লেশন তো আশা করি তোমরা বুঝলে। নেগেটিভ ইনফ্লেশন 108 টাকা থেকে 103 টাকায় চলে যাওয়া নেগেটিভ ইনফ্লেশন, 103 টাকা থেকে 98 রুপিসে চলে যাওয়া নেগেটিভ ইনফ্লেশন। তো এক প্রকার রিভার্স গিয়ারে গাড়ি চলার মতো। কিন্তু ডিসইনফ্লেশন সেখানে মানে হচ্ছে ইনফ্লেশন বাড়ছে, তবে গতিটা অনেকটা কমেছে। প্রথমে 8% বাড়লো, তারপরে 2.8% বাড়লো, তো স্পিডটা কমেছে। তো ডিসইনফ্লেশন মানে ইনফ্লেশনের রেট কিন্তু পজিটিভ আছে, তবে দিনকে দিন কমছে। ডিফ্লেশন মানে ইনফ্লেশনের রেট নেগেটিভ। এবারে আরেকটা স্থিতি আমরা পড়বো, যেটাকে বলে স্ট্যাগফ্লেশন। শব্দটা এসছে স্ট্যাগনেশন প্লাস ইনফ্লেশন থেকে, অর্থাৎ ইকোনমি স্ট্যাগনেট হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে জিনিসপত্রের দামও কিন্তু চড়া চলছে। দেখো বন্ধুরা, সাধারণত কি হয়, অল্প যদি ইনফ্লেশন বাড়ে, ইকোনমিক গ্রোথ হয়। এটা তো এখনই আমরা জানলাম, মাইল্ড ইনফ্লেশন ইজ গ্রিজ ফর ইকোনমিক গ্রোথ। হাউএভার স্ট্যাগফ্লেশনে জিনিসের দামও বাড়ছে, আবার ইকোনমিক গ্রোথও হচ্ছে না। তো ডিফ্লেশনের যে নেগেটিভ এফেক্ট, ইকোনমিক গ্রোথ হ্যাম্পার হয়, আবার ইনফ্লেশনের যে নেগেটিভ এফেক্ট, জিনিসের দাম বেড়ে যায়। এই দুটোরই একটা ডেডলি কম্বো হচ্ছে এই স্ট্যাগফ্লেশন। তো তিনভাবে অর্থনীতি হিট হয়। এক তো হাই ইনফ্লেশন চলে, জিনিসপত্রের দাম খুব দ্রুত গতিতে বাড়তে থাকে, জেনারেল প্রাইস লেভেলের আমি কথা বলছি। তার সাথে আনএমপ্লয়মেন্টও তো কমার কথা অ্যাকর্ডিং টু ফিলিপস কার্ভ, কিন্তু কমার জায়গায় বেড়ে যায়। জিনিসের দামও বাড়ছে, সাথে সাথে বেরোজগারিও বাড়ছে, এবং তার সাথে সাথে ইকোনমিক গ্রোথও কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো এক্সামের জন্য মনে রাখবে বন্ধুরা, স্ট্যাগফ্লেশনের পরিস্থিতিতে সেন্ট্রাল ব্যাংক যে কোনো দেশের, আমাদের ক্ষেত্রে আরবিআই, তারা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানোর চেষ্টা করে, যাতে করে ওই টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, ওই পরিস্থিতিটা ম্যানেজ করা যায়। টু মাচ মানিটা যাতে কমে যায়। যদি চড়া রেট অফ ইন্টারেস্টে, চড়া সুদে যদি মানুষের লোন পাচ্ছে, তাহলে তারা লোন নেবে না। তাতে বাজারে ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলেই ইনফ্লেশন ম্যানেজ হওয়ার চান্স। কিন্তু ইনফ্লেশন কম হলে কিন্তু তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। ফিলিপস কার্ভ এটাই আমাদের বলেছিল। আবার উল্টোটা যদি করে, ইন্টারেস্ট রেট কম করার চেষ্টা করে, তাতে অবভিয়াসলি প্রোডাকশন বাড়বে, জব ক্রিয়েশন হবে, কিন্তু মানুষের পকেটে বেশি টাকা থাকার জন্য জিনিসপত্রের দাম আরও বেড়ে যায়। তো স্ট্যাগফ্লেশনের পরিস্থিতি একটা খুব চ্যালেঞ্জিং পরিস্থিতি, যেখানে যেই দিকেই তুমি স্টেপ নাও না কেন, আউটকামটা কিন্তু আলটিমেটলি নেগেটিভই আসে। তো সেগুলো এক্স্যাক্টলি কিভাবে ম্যানেজ ট্যানেজ হয় আমরা পড়বো নেক্সট ভিডিওতে। আপাতত আশা করি বুঝতে পেরেছো স্ট্যাগফ্লেশন কাকে বলে। তো এই স্ট্যাগফ্লেশন শব্দটা অ্যাকচুয়ালি এসেছিল ইয়াম কিপুর ওয়ারের টাইমে। 1973-তে ইন্টারন্যাশনাল একটা যুদ্ধ হয়, যেখানে ইজিপ্ট এবং সিরিয়া ইসরায়েলকে অ্যাটাক করেছিল,
এবং ইসরায়েলের সাপোর্টে চলে এসেছিল ইউএস এবং নেদারল্যান্ডস। তো ইজিপ্ট, সিরিয়া বা বাকি যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আছে তাদের দেশে তেল পাওয়া যায়। তো আরব কান্ট্রিজ যারা ছিল তারা করেছিল কি, একটা ইকোনমিক ওয়ারফেয়ার তারা শুরু করে দিয়েছিল। তারা তাদের অয়েল প্রোডাকশন কমিয়ে দেয়, বিশেষ করে তাদের শত্রু ইসরায়েলের যারা ফ্রেন্ড, যারা অ্যালাই, তারা যাতে তাদের থেকে অয়েল ইম্পোর্ট না করতে পারে সেটার ব্যবস্থা করে দিয়েছিল। ইম্পোর্ট রেস্ট্রিকশনস তারা লাগিয়ে দিয়েছিল। তাতে কি হয়েছিল, তেলের দাম প্রচন্ড বেড়ে গেছিল। তেল ছাড়া তো ইকোনমি চলবে না। তো এক প্রকার একটা সাপ্লাই শক, অর্থাৎ তেলের সাপ্লাই অনেকটাই কমে গেছিল। তাতে করে ইকোনমিও স্ট্যাগনেন্ট হয়ে গেছে। যানবাহন চলছে না মানেই কোনো জিনিস প্রডিউস হলেও সেটা মার্কেটে পৌঁছচ্ছে না। তো ইকোনমিও চলছে না, এদিকে জিনিসপত্রের দাম কিন্তু চড়া হয়। তো তখন মিডিয়াতে এই স্ট্যাগফ্লেশন শব্দটা প্রচন্ড পপুলার হয়েছিল এবং আমরা এটার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল পেয়ে গেছি। হ্যাঁ, তারপর টাইম টু টাইম অনেক দেশই এই স্ট্যাগফ্লেশনের কন্ডিশনটা ফেস করেছে, অর্থাৎ ইনফ্লেশনও বাড়ছে, ইকোনমিক গ্রোথও হচ্ছে না, এদিকে আনএমপ্লয়মেন্ট, মানে কোন দিকে যাবে তো। অলরাইট, তো যখন এরকম ডিফ্লেশনের স্থিতি বা স্ট্যাগফ্লেশনের স্থিতি চলছে তখন সরকার চেষ্টা করে কি, অর্থনীতিকে আবার একটা বুস্ট দেওয়ার। তো সরকার চেষ্টা করে জিনিসপত্রের দাম যাতে বেড়ে যায়। সেটা কিভাবে বাড়বে, যখন মানুষের পকেটে টাকা পয়সা থাকবে। তো রিফ্লেশন মানে ওটাই, গভর্নমেন্ট ডেলিবারেটলি ইকোনমিকে বুস্ট দেওয়ার চেষ্টা করছে, ইকোনমিকে রিস্টার্ট করার চেষ্টা করছে তাদের পলিসির মাধ্যমে। তো সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই ইন্টারেস্ট রেট কাট করে দেয়, যাতে করে বিজনেস এবং কনজিউমারদের জন্য সস্তায় লোনের ব্যবস্থা উপলব্ধ থাকে। লোনের ব্যবস্থা সস্তায় উপলব্ধ থাকলে তারা লোন নেবে এবং তা দিয়ে তারা প্রোডাকশন করবে কোনো গুডস বা সার্ভিস। গভর্নমেন্ট বেশি করে আরও খরচাপাতি করে, ইনফ্রাস্ট্রাকচার বানায়, জব ক্রিয়েশন করে বা মানুষকে বিভিন্ন ভাতা দেয় যাতে তাদের পকেটে টাকা ঢোকে এবং সেই টাকাটা তারা বাজারে গিয়ে খরচা করে। তো এটাই হচ্ছে রিফ্লেশন, মানে বেসিক্যালি পুনরায় ইনফ্লেশনের স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে গভর্নমেন্টের তরফ থেকে। তো এই রিইনফ্লেশন আর নর্মাল ইনফ্লেশনের মধ্যে এটাই ডিফারেন্স। ইনফ্লেশন যেটা ন্যাচারালি হয়, এখানে গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স ছাড়া বাজারে একটা ইনফ্লেশনের স্থিতি তৈরি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আর রিফ্লেশন হচ্ছে যেখানে গভর্নমেন্ট ডেলিবারেটলি, ইন্টেনশনালি ইনফ্লেশনের স্থিতি আনার চেষ্টা করে। তো ইনফ্লেশন ইকুয়াল টু রিফ্লেশন, জাস্ট ডিফারেন্স হচ্ছে ইনফ্লেশনটা অটোমেটিক হয়েছে, রিফ্লেশনটা ডেলিবারেটলি গভর্নমেন্ট আনার চেষ্টা করছে। আচ্ছা, এবার তো আমরা ইনফ্লেশন, ডিফ্লেশন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কি জানলাম, যে ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেলস ওভার টাইম। একটা দুটো জিনিসের নয়, ইন জেনারেল সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, তাকে ইনফ্লেশন বা ডিফ্লেশন বলে রেসপেক্টিভ। এবার সবকিছুর দাম একই সাথে বাড়বে তেমন তো কোনো কথা নেই বন্ধুরা। তো ওরকম স্থিতিকেই বলে হচ্ছে স্কিউফ্লেশন। স্কিউড কথাটার মানে একদিকে ঢাল খেয়ে আছে। তো প্রাইস রাইজ বেসিক্যালি এক দুটো সেক্টরে হচ্ছে, কিন্তু বাকিগুলোতে প্রাইস রাইজ হচ্ছে না বা প্রাইস কমে যাচ্ছে। মেইনলি সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসের প্রাইস স্টেবল, খালি এক দুটো আইটেমের প্রাইস খুব হেভিলি স্পাইক করেছে। এক্সাম্পল দিয়ে বুঝবো। তো যেমন বললাম বন্ধুরা, ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি অ্যান্ড আওয়ার এগ্রিকালচার ইজ মনসুন ডিপেন্ডেন্ট। তো সিজনালি বৃষ্টিপাত কেমন হচ্ছে সেটার উপরে কিন্তু আমাদের ফুড প্রাইসেস প্রচন্ড ফ্লাকচুয়েট করে। আর আমরা মেইনলি অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, আমাদের দেশে কিন্তু ক্রুড অয়েল, পেট্রোলিয়াম ইত্যাদি পাওয়া যায় না। তার জন্য আমরা নির্ভরশীল থাকি মেইনলি মিডল ইস্টার্ন কান্ট্রিজের উপর, যাদের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। তো তখন পেট্রোলের প্রাইসটাইস বেড়ে যায়। এই এখনই যেমন হচ্ছে, পেট্রোলের দাম, ফুডের দাম যদি বাড়ে, অন্যান্য জিনিসপত্রের দামও একটু করে বাড়তে থাকবে। তবে যেগুলোর প্রাইস স্টেবল থাকে সেগুলো হচ্ছে ক্লোদিং এর প্রাইস, মেডিসিনের প্রাইস, এডুকেশনের প্রাইস স্টেবল থাকে, বা কিছু জিনিসের দাম কিন্তু কমেও যেতে পারে, যেমন ইলেকট্রনিক গ্যাজেটস এইসব স্টক ক্লিয়ার করার চেষ্টা করছে কোম্পানিরা। তো এটাকে বলে স্কিউফ্লেশনের স্থিতি। তো এখানে দেখতে পাচ্ছ শুধু একটা সেক্টরে, একটা কি দুটো সেক্টরে প্রাইস বাড়ছে, বাকি সেক্টরে আইদার প্রাইস স্টেবল আছে বা প্রাইস কমে যেতে পারে। কেন হয়? সাপ্লাই যদি শক হয়, জিনিসপত্রের সাপ্লাই যদি না হচ্ছে, ইন্টারন্যাশনালি যদি কোনো ক্রাইসিস চলছে, ইরান ইসরায়েলের যুদ্ধ এই সমস্ত, বা গভর্নমেন্ট যদি কোনো রকম পলিসিগত চেঞ্জ করেছে কোনো সেক্টরে, আগে হয়তো ট্যাক্স ফ্রি ছিল বা ট্যাক্সের রেট কম ছিল, এখন গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে, তো জিনিসের দাম বেড়ে গেছে, মানুষে কিনছে না, বা ওয়েদারের জন্যও হতে পারে। রেজাল্ট বেসিক্যালি ওটাই, একদিকে কিন্তু ঢাল খেয়ে আছে, একদিকে দাম কমছে বা প্রাইস স্টেবল আছে, আরেকদিকে হুই করে বেড়ে যাচ্ছে। তো এটাকেই বলে স্কিউফ্লেশন। অ্যান্ড লাস্টলি শ্রিঙ্কফ্লেশন বা হিডেন ইনফ্লেশন কাকে বলে? তো শ্রিঙ্ক মানে একটা জিনিসের সাইজ বা ভলিউম কমে যাওয়া। তো শ্রিঙ্কফ্লেশন কথাটার মানে প্রাইস তার সেম আছে কিন্তু সেই জিনিসের কোয়ান্টিটি বা ওজন বা ভলিউম কমে গেছে। এক্সামের ডেফিনেশন এটা তোমরা পড়ে নেবে, আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝে নিই। তো আমরা তো বন্ধুরা কমন এক্সাম্পল দেখতেই পারি আশেপাশে এটার,
আগে লেইজের একটা চিপসের প্যাকেট 20 টাকায় পাওয়া যেত এবং কোয়ান্টিটি থাকতো 100 গ্রাম, যেখানে এখনও কিন্তু সেই লেইজের প্যাকেটের দাম 20 টাকাই আছে, তবে কোয়ান্টিটি অফ চিপস কিন্তু কমে গেছে, হাওয়া বেশি করে ভরে যেটাকে বলে। তো শুধু এটা লেইজের ক্ষেত্রে নয়, বিস্কিট টিস্কিটের ক্ষেত্রে বা এফএমসিজি গুডসের ক্ষেত্রে আমরা এটা প্রায়ই দেখতে পারি। তো এটাতে কি হচ্ছে বন্ধুরা, পার ইউনিট কস্ট কিন্তু জিনিসের বেড়ে গেছে। গোটা প্যাকেটের দাম না বাড়লেও পার ইউনিট কস্ট কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ একটা চিপসের দাম কিন্তু বেড়ে গেছে। তো এটাকেই বলে বন্ধুরা শ্রিঙ্কফ্লেশন। তো এই শ্রিঙ্কফ্লেশনের মাধ্যমেই কোম্পানিজরা তাদের প্রোডাকশন কস্ট যে বেড়ে গেছে সেটাকে কভার আপ করার চেষ্টা করে, একই দামে তারা কম কোয়ান্টিটির জিনিস বিক্রি করে। তোমরা নিজেরাই এটার এক্সাম্পল অনেক কিছু ভাবতে পারো। আমার মাথায় আরেকটা এক্সাম্পল মনে পড়ছে, পার্লেজি বিস্কিটের কথা, যেটা আমি এককালে তো খুব খেতাম। টিউশন ফিউশনে গেলে খিদে পেলেই পার্লেজি বিস্কিট আচ্ছা, তখন 10 টাকায় কত বড় প্যাকেট পাওয়া যেত, 3-4 জন বন্ধু মিলে আমরা শেয়ারও করতে পারতাম। এখন এতই ছোট প্যাকেট হয়, একজনেরই ঠিক করে পেট ভরে না। তোমরা 2-4টে এক্সাম্পল নিজেরা দিয়ে দাও। আর এক্সামের এটাই ডেফিনেশন, এটা একটা হিডেন ইনফ্লেশন, যেখানে প্রোডাক্ট ভলিউম বা প্রোডাক্টের ওয়েট ড্রপ করে যায়, কিন্তু সেটার যে স্টিকার প্রাইস, মানে সেটার যে ওভারঅল প্রাইস, সেটা কিন্তু কোনো ইনক্রিজ হয় না। তো এটা একটা হিডেন ইনফ্লেশন, জিনিসের দাম এখানেও বাড়লো কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যায় না। সো অলরাইট বন্ধুরা, তো এই ছিল ইনফ্লেশনের সাথে অ্যাসোসিয়েটেড যেই কনসেপ্টসগুলো রয়েছে। এবারে আমরা ডিসকাস করব টাইপস অফ ইনফ্লেশন কি, অনেকভাবে ক্লাসিফাই করা যায়। আজকে একটা টাইপ আমরা ডিসকাশন করব, যেটা হচ্ছে ইনফ্লেশনের রেট ওয়াইজ ক্লাসিফিকেশন। তো বন্ধুরা, বোঝাটা খুব সিম্পল। রেট ওয়াইজ বলতে স্পিড এবং টাইম ইকুয়াল টু রেট, মানে কত গতিতে বাড়ছে এবং কত তাড়াতাড়ি। তো ক্রিপিং ইনফ্লেশন, যখন ইনফ্লেশন 1 থেকে 3%-এর মধ্যে থাকে মোটামুটি। ক্রিপিং মানে খুব আস্তে আস্তে ইনফ্লেশন বাড়ছে। তো এটা আমরা অলরেডি জানলাম, মাইল্ড রাইজ ইন ইনফ্লেশন ইজ গুড ফর দ্য ইকোনমি, কারণ ইকোনমিক গ্রোথ হয়, জিনিসপত্রের প্রোডাকশন বাড়ে, মানুষের রোজগার পায়, আনএমপ্লয়মেন্ট কম হয়, ইকোনমিক গ্রোথ হয়। দ্বিতীয়টা হচ্ছে ওয়াকিং বা ট্রটিং ইনফ্লেশন, একটু গতিটা বেড়েছে। তো এটা কিন্তু আস্তে আস্তে ওয়ার্নিং সাইন হিসাবে কাজ করে সরকারের দিকে, যে এখন কিন্তু ইনফ্লেশন ম্যানেজ করার টাইম, অ্যাক্টিভলি ম্যানেজ করার টাইম চলে এসছে। আরবিআই বা গভর্নমেন্ট তখন বিভিন্ন পলিসিগত মেজার নিয়ে ইনফ্লেশন ম্যানেজ করার চেষ্টা করে। তার থেকেও যদি গতি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হবে গ্যালপিং বা রানিং ইনফ্লেশন। 10 থেকে 20% রেঞ্জে যদি ইনফ্লেশন বাড়ে, ডাবল ডিজিট ইনফ্লেশন যদি রাইজ করে বেসিক্যালি, তো ওটাতে কি হয়, মিডিল ক্লাস, বেসিক্যালি যাদের ফিক্সড ইনকাম হয়, মানে কেউ চাকরি করে বা পেনশন হোল্ডার, তাদের তো ফিক্সড ইনকাম না, জিনিসপত্রের দাম বাড়লেও তারা তো কোনো কিছু প্রোডাকশন করছে না, বা প্রোডাকশন করলেও সেটার জন্য তারা ফিক্সড স্যালারি পাচ্ছে। তো এখন জিনিসপত্রের দাম বেড়েছে মানে তাদের এক্সপেন্ডিচার, তাদের খরচা বাড়বে, যার জন্য তাদের সেভিংস দিনকে দিন কমতে থাকবে, এবং স্যালারি বা ওয়েজ কিন্তু এত তাড়াতাড়ি বাড়ে না যত তাড়াতাড়ি ইনফ্লেশন বাড়ে, এবং তার থেকেও যদি বেশি চলে যায় সেটাকে বলে হাইপার ইনফ্লেশনের স্থিতি, 100+% যখন ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল চলে গেছে। এটাতে টাকার ক্রয় ক্ষমতা একেবারেই কমে যাবে, ইকোনমিক কোলাপস করে যাবে, কারেন্সির রিয়াল ভ্যালু একেবারে শূন্য হয়ে যেতে পারে। তো যত তাড়াতাড়ি ইনফ্লেশন বাড়বে, যে কোনো অর্থনীতি, সেটা ঘরগৃহস্থী বলো, বিজনেসেস বলো বা সরকার বলো, অত তাড়াতাড়ি কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে না, যার জন্য এই ইকোনমিক ক্রাইসিসটা হয়। ওভার টাইম ধীরে ধীরে অল্প অল্প করে ইনফ্লেশন বাড়া সেটা ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি যদি ধকধক করে বেড়ে যায়, অ্যাক্লেমেটাইজ হতে, অ্যাডজাস্ট হতে, হ্যাবিচুয়েটেড হতে মানুষকে যদি সময় না দেয়া হয়, তখন কিন্তু জঘন্য পরিস্থিতিতে একটা অর্থনীতি যেতে পারে। এই হাইপার ইনফ্লেশনের কিছু রিয়েল লাইফ এক্সাম্পলস জার্মানিতে হয়েছিল 1921-23-তে, যেখানে পাবলিক নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ঠেলাগাড়িতে করে এত টাকা নিয়ে যেত, তারপরে জিনিস পেত অতটুকু। তো টাকার ক্রয় ক্ষমতা দেখো কতটা কমে গেছে। জিম্বাবুয়েতেও এরকম হয়েছিল, জিনিসের দাম এত বেড়ে গিয়েছিল, মানুষের বস্তায় বস্তায় টাকা নিতে নিতে টায়ার্ড হয়ে গেছে, তখন গভর্নমেন্টকে $100 ট্রিলিয়ন কারেন্সি ছাপাতে হয়েছিল, মানে একটা নোটের ভ্যালু 100 ট্রিলিয়ন জিম্বাবুয়েন ডলার্স। তখন 79.6 বিলিয়ন ইনফ্লেশন চলে গিয়েছিল। ভেনিজুয়েলাতেও এরকম হয়েছিল, মানুষের বস্তায় বস্তায় ক্যাশ ক্যারি করতো নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাওয়ার দাওয়ারের জিনিসপত্র কেনার জন্য। হাঙ্গারির এক্সাম্পলটা বিশ্বের সবচেয়ে ওয়ার্স্ট এক্সাম্পল হাইপার ইনফ্লেশনের। ঘন্টায় ঘন্টায় প্রাইস জিনিসপত্রের ডাবল হয়ে যাচ্ছে। তো তখন কি হয়েছিল, হাঙ্গারির যে কারেন্সি অর্থাৎ পেঙ্গো, সেটার একেবারেই কোনো ক্রয় ক্ষমতা ছিল না, মানুষের টিস্যু পেপার হিসাবে ইউজ করত। তো ইনফ্লেশন যখন হাইপার ইনফ্লেশনে পরিণত হয়, তখন মানুষের এন্টায়ারলি কারেন্সির উপরে, মুদ্রার উপরে ট্রাস্ট হারায়, তখন তারা অন্য টাইপের জিনিস দিয়ে তাদের ধন দৌলত সঞ্চয় করে, যেমন গোল্ড, ল্যান্ড, এমন জিনিস যেটার মার্কেটে ভ্যালু আছে, কিন্তু মুদ্রার উপরে, কারেন্সির উপরে তাদের ভরসা কিন্তু একেবারেই থাকে না। তো যারা নোট করছো তাদের জন্য
আমি ডেফিনেশনটা এখানে দিয়ে দিয়েছি, নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা, এবারে আমরা আরেকটা কনসেপ্ট জানবো, যেটা হচ্ছে নমিনাল ওয়েজ ভার্সেস রিয়েল ওয়েজ। বন্ধুরা, নিশ্চয়ই আমাদের বাবা মাকে বা দাদু দিদাকে এটা বলতে শুনেছো যে আগেকার দিনে কম টাকায় তারা কত জিনিস কিনতে পারতো। 1 টাকায় 5-6টা চকলেট কিনতে পারতো। অলরেডি আমরা এটা ডিসকাস করলাম, 1 টাকায় 4-5টা ফুচকা পেয়ে যেত। অনেক কম টাকায় অনেক জনের পেট চলতো বা তাদের লাইফ চলতো। কিন্তু এখন সেই তুলনায় অনেক বেশি রোজগারের প্রয়োজন সেই একই জিনিসগুলো পারচেস করতে। বাবা মা দাদু দিদা যেই স্যালারি বা ওয়েজেস তারা পেত, তাতে কিন্তু তারা 1-2টো ছেলে মেয়েকে মানুষ করে দিয়েছিল। তাদের স্কুলে পড়ানো, তাদের খাওয়া দাওয়ার খরচা, তাদের বিয়ে থাওয়া, বাড়ি ঘরদরের খরচা, সেটা কিন্তু তারা চালিয়ে নিয়েছে। কিন্তু এখন কেউ যদি লেবার ফোর্সে ঢোকে বা ওয়ার্ক ফোর্স জয়েন করে, তখন সে কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি টাকা সে আর্ন করবে। হাউএভার, সেই টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে, তাই জন্য সে অত গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। তো নমিনাল ওয়েজ হচ্ছে টাকার ফেস ভ্যালু, মানে অ্যাকচুয়াল মানি যেটা ওয়ার্কারদের পে করা হয় ইন কারেন্ট কারেন্সি। তোমার স্যালারি স্লিপে বা ব্যাংক অ্যাকাউন্টে যেই টাকাটা প্রতি মাসে ক্রেডিট হয় বা হচ্ছে বা হবে, সেটাকে বলে নমিনাল ওয়েজ। যেখানে রিয়েল ওয়েজ হচ্ছে সেই টাকার ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার। সেই টাকাটা নিয়ে তুমি যখন বাজারে কিছু কিনতে যাবে, তখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস তুমি যেটা কিনতে পারবে, সেটাই হচ্ছে সেই টাকাটার রিয়েল ভ্যালু বা রিয়েল ওয়েজ। আমরা এর আগে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি পড়েছি, সেমই কনসেপ্ট। নমিনাল জিডিপি থেকে রিয়েল জিডিপি যেতে গেলে আমাদের ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হতো, তো অমনি নমিনাল ওয়েজ থেকে রিয়েল ওয়েজে যেতে গেলে আমাদের ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হয়, যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা হোলসেল প্রাইস ইন্ডেক্স বা অন্য কোনো প্রাইস ইন্ডেক্স দিয়ে মাপা হয়। ফর্মুলাটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না যে রিয়েল ওয়েজ প্লাস ইনফ্লেশন ইকুয়াল টু নমিনাল ওয়েজ। ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা। তো আশা করি এটা বুঝতে পারলে। কারণ নমিনাল ওয়েজ যদি 5-10 বছর আগে 20,000 টাকা পার মান্থ ছিল, এবং তখন যদি জিনিসের দাম কম ছিল, সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সে 100 টাকা ছিল কিছু পার্টিকুলার গুডস অ্যান্ড সার্ভিসেসের, যেগুলো কনজিউমাররা ব্যবহার করে, তো তাতে কি হচ্ছিল, সেই 20,000 টাকা স্যালারি দিয়ে সে ধরো 100টা সেই গুডস অ্যান্ড সার্ভিসের ইউনিট কিনতে পারবে। কিন্তু এখন তার বেতন হয়তো বেড়েছে 22,000 টাকা হয়েছে, কিন্তু তার সাথে সাথে ইনফ্লেশনও কিন্তু বেড়ে গেছে 10%। তো আগে সে 20,000 টাকা দিয়ে যেই জিনিসপত্র কিনতে পারত, এখন সেম জিনিসপত্র কেনার জন্য তার 22,000 টাকার প্রয়োজন হবে। তো নমিনাল ওয়েজ কিন্তু বেড়েছে, কিন্তু সেই ওয়েজ বা স্যালারির ক্রয় ক্ষমতা, অর্থাৎ রিয়েল ভ্যালু, রিয়েল ওয়েজ কিন্তু বাড়েনি। কেন? উত্তরটা এক কথায়, ইনফ্লেশন। টাকার ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার কমে গেছে। তো এটাই আমাদের আলোচনার মূল মন্ত্র এই ভিডিওতে। তো এবার দেখো, ভেবে দেখো বন্ধুরা, আমরা যেই স্যালারিটা হাতে পাই, সেখান থেকে গভর্নমেন্ট ডাইরেক্ট ট্যাক্সেস কাটে। ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স সবাইকে পে করতে হয়। তাতে কি হয়, কারোর যদি 22,000 টাকা রোজগার থাকে এবং 2,000 টাকা যদি সে ট্যাক্সে পে করে, তাহলে 20,000 টাকার সে অ্যাকচুয়াল জিনিসপত্র কিনতে পারবে। মানে তার আর্ন করা স্যালারি বা ওয়েজেসের ভ্যালু কমে গেল, ক্রয় ক্ষমতা কমে গেল, কারণ গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে কিছু টাকা গভর্নমেন্ট নিয়ে নিল। এবার ইনফ্লেশনও কিন্তু এরকমই একটা ট্যাক্সের মতোই কাজ করে, তবে সেটা ইনভিজিবল। ইনফ্লেশন ট্যাক্স বলে কিন্তু আদতে কোনো ট্যাক্স হয় না বন্ধুরা, কিন্তু ইনফ্লেশন ইটসেলফ যেহেতু টাকার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কমিয়ে দেয়, তো এক প্রকার একটা ট্যাক্সের মতোই কিন্তু কাজ করে। ইনফ্লেশন বাড়লে তোমার পকেটের টাকা বা তোমার হাতে যেই টাকাটা রয়েছে সেটার ভ্যালু কিন্তু অটোমেটিক কমে যায়। তো ট্যাক্সের মতো কাজ করে, এটা ইনভিজিবল, আমরা বুঝতে পারি না সেটা। কালকেও আমার পকেটে 100 টাকা ছিল ধরো, আজকেও আমার পকেটে 100 টাকা আছে, তো আমি তো ভাববো আরে সেম টাকা আমার পকেটে আছে, কিন্তু ওটা দিয়ে যখন আমি বাজারে কিনতে যাব, তখন আমি বুঝতে পারবো না, কালকে আমি 100 টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারতাম, এখন আমি 100 টাকাটা দিয়ে কম জিনিস কিনতে পাচ্ছি। তো কেউ যদি পেপার কারেন্সি বেশি দিন হোল্ড করে রাখে, আইডেল রাখে, তাহলে কিন্তু যেহেতু ইনফ্লেশন বাড়ছে, ইন্ডিয়ার মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে ইনফ্লেশন সাধারণত বাড়ি, কারণ আমরা ডেভেলপিং, আমাদের ইকোনমিক গ্রোথ চাই, তার জন্য ইনফ্লেশন ইন জেনারেল আমাদের বাড়ি। তো সেখানে টাকা স্টোর করা, কারেন্সি ফর্মে, টাকা ফর্মে টাকা স্টোর করা কিন্তু এক প্রকার গভর্নমেন্টকে একটা ইনভিজিবল পেনাল্টি দেওয়া বা ট্যাক্স দেওয়ার মতোই ব্যাপার হয়ে দাঁড়ায়। তো খেয়াল রাখবে বন্ধুরা, ইনফ্লেশন ট্যাক্স বলতে কিন্তু কোনো ট্যাক্স হয় না। ইনফ্লেশন ট্যাক্স বলতে এটা বোঝানো হচ্ছে যে ইনফ্লেশন এক প্রকার ট্যাক্সের মতোই কাজ করে, টাকার রিয়েল ভ্যালু কমিয়ে দেয়, বা ওয়েজ বা স্যালারি বা আর্নিংসের রিয়েল ভ্যালু কমিয়ে দেয়। তো বন্ধুরা, তো তাহলে আজকের ভিডিওতে আমরা ইনফ্লেশন রিলেটেড কিন্তু এতগুলো ছোট ছোট কনসেপ্ট আমরা আলোচনা করলাম, অ্যালং উইথ রিয়েল লাইফ এক্সাম্পলস। আপকামিং ভিডিওতে আমরা ইনফ্লেশনের আরও কিছু প্রকারভেদ
এবং বিশেষ করে ইনফ্লেশন কিভাবে মাপা হয় সেটা আমরা দেখব। তবে আজকের কনসেপ্টসগুলো কতটা তোমাদের রপ্ত হলো এই ভিডিওটা দেখার পর সেটা টেস্ট করার জন্য চলো কুইজ টাইম। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এক্সামে এই সমস্ত জায়গাগুলো থেকে কেমন কোয়েশ্চেন আসে তোমরা এটা বুঝে নিতে পারবে। তো সিস্টেমটা বন্ধুরা এভাবে চলবে, আমি একটা করে কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করব, তোমরা তখন ভিডিওটা পজ করে সেই কোয়েশ্চেনটা পড়ে নিজেরা উত্তরটা ভাবার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে লিখে দেবে। তারপর ভিডিওটা প্লে করে সেটার সঠিক সলিউশনটা জেনে নেবে। এতে তোমাদেরও একটা ভালো স্যাটিসফ্যাকশন আসবে যে না, এতক্ষণের ভিডিওটা দেখে নিয়ে আমি কিছু জিনিস শিখলাম এবং যেগুলো আমি শিখিনি সেগুলো আবার আমি দেখে নিতে পারি। তো ফার্স্ট কোয়েশ্চেন বন্ধুরা পজ করে পড়ে নাও। 1, 2, 3 জিজ্ঞেস করেছে আ সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই আ সাস্টেইনড ডিক্লাইন ইন জেনারেল প্রাইস লেভেল। সাস্টেইনড ডিক্লাইন জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস অ্যান ইকোনমি কে কি বলে? ইউপিএসসি সিডিএস এর কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস মেইনসেও এসছিল। তো এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন ক্লাসিক ডিফ্লেশনের বন্ধুরা। সাস্টেইনড ডিক্লাইন অফ জেনারেল প্রাইস লেভেল, দিনকে দিন ধীরে ধীরে জিনিসপত্রের দাম কমছে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিতে পেরেছো, ডিফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 3, 2, 1 জিজ্ঞেস করেছে ইনফ্লেশন অ্যাক্টস অ্যাজ অ্যান ইনভিজিবল ট্যাক্স অন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস। তো এটা আমি বললামই বন্ধুরা, ইনফ্লেশনে সবচেয়ে বেশি এফেক্টেড হয় যাদের ফিক্সড ইনকাম রয়েছে, অর্থাৎ তারা স্যালারি পায় বা ওয়েজ পায় বা পেনশন হোল্ডার। তারা যারা ব্যবসাদার, যারা প্রডিউসার, তারা তো ইনফ্লেশনের এফেক্টটা জাস্ট কনজিউমারদের উপরে পাস করে দেয়। কোনো ব্যবসাদারের যদি কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তাহলে সে কাস্টমারকে বেশি চার্জ করবে, তার নিজের প্রফিট মার্জিন সে সেমই রাখবে। কিন্তু যাদের ফিক্সড ইনকাম গ্রুপ যারা আছে তাদের কিন্তু ইনফ্লেশন বাড়ার সাথে সাথে অত তাড়াতাড়ি কিন্তু তাদের স্যালারি বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স কিন্তু বাড়ে না। তো যার জন্য ক্যাশ হোল্ডার্স এবং ফিক্সড ইনকাম আর্নার্স, ক্যাশ হোল্ডার্স বলতে যারা টাকা স্টোর করে রাখে টাকা ফর্মে, টাকা অটোমেটিক্যালি বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজের জন্য অটোমেটিক্যালি নিজের ভ্যালু লুজ করে, কারণ তার ক্রয় ক্ষমতা দিনকে দিন কমতে থাকে। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো বি। থার্ড কোয়েশ্চেন পড়ে নাও। 5, 4, 3, 2, 1 জিজ্ঞেস করেছে ইনফ্লেশন দ্যাট অকার্স অ্যাট এক্সট্রিমলি র্যাপিড রেট লিডিং টু আ ব্রেকডাউন অফ আ নেশনস মনিটারি সিস্টেম ইজ টার্মড অ্যাট। এটা আমরা একদম আলোচনা করলাম, চারটে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও আমরা দেখেছিলাম। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো সি, হাইপার ইনফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন, when the rate of inflation slows down, drops from 8 to 3%, but the prices are still rising, the phenomena is called। তো ইনফ্লেশনের কি হয়েছে, গতিটা কম হয়েছে। 8%-এ বাড়ছিল, এখন 3%-এ বাড়ছে, কিন্তু ইনফ্লেশন কিন্তু চলছে, পজিটিভেই কিন্তু ভ্যালুটা আছে। সেটাকে কি বলে বন্ধুরা? কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিলে বি, ডিসইনফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম স্ট্যাগফ্লেশন রেফার্স টু অ্যান ইকোনমিক সিচুয়েশন ক্যারেক্টারাইজড বাই। পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। 3, 2, 1 তো উত্তরটা হবে বন্ধুরা স্ট্যাগনেন্ট ইকোনমিক গ্রোথ, হাই আনএমপ্লয়মেন্ট, হাই ইনফ্লেশন। ডিফ্লেশনের বাজে দিক এবং ইনফ্লেশনের বাজে দিক দুটোই এখানে কম্বাইন হয়ে একটা ডেডলি কম্বিনেশন তৈরি হয়, স্ট্যাগফ্লেশন। কনগ্রাচুলেশনস যারা সি উত্তর দিয়েছো। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 3, 2, 1 তো এটা আমরা অলরেডি ডিসকাস করলাম বন্ধুরা। 4% ±2% আরবিআই এর দ্বারা ডিসাইডেড ইন্ডিয়ার জন্য। তো অতটা এক্স্যাক্টলি তো জিজ্ঞেস করেনি, কারণ টাইম টু টাইম এটা চেঞ্জ হয়, তাই জন্য সিঙ্গেল ডিজিট ইনফ্লেশন 2 থেকে 6%-এর মধ্যে। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর দিয়েছো বি, সিঙ্গেল ডিজিট ইনফ্লেশন। নেক্সট কোয়েশ্চেন আবারও পড়ে নাও। 3, 2, 1 জিজ্ঞেস করেছে দ্য প্র্যাকটিস অফ রিডিউসিং দ্য সাইজ অফ আ প্রোডাক্ট হোয়াইল মেইনটেনিং ইটস স্টিকার প্রাইস ইজ কল্ড। জিনিসপত্রের সাইজ বা ভলিউম কমিয়ে দেওয়া কিন্তু তার স্টিকার প্রাইস, তার এমআরপি না কমানোকে বলে হচ্ছে শ্রিঙ্কফ্লেশন। এইভাবে করে জেনারেলি কোম্পানিজরা তাদের প্রোডাকশন কস্ট, তাদের ইনক্রিজড প্রোডাকশন কস্ট হাইড করার চেষ্টা করে। তো এ ইজ দ্য কারেক্ট আনসার, শ্রিঙ্কফ্লেশন। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনটা পড়ে নাও। 3, 2, 1 এবং নিজেরা উত্তর দিও কমেন্ট সেকশনে। আমি ফার্স্ট কমেন্টে এই কোয়েশ্চেনটা পিন করে দেবো। আশা করি অনায়াসে উত্তর করতে পারবে আজকের ভিডিওটা যারা মন দিয়ে দেখলে। অ্যান্ড দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টস তোমাদের ক্লিয়ার হয়েছে এবং আমার বোঝানো তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপস যেখানে কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্টসরা রয়েছে সেখানেও শেয়ার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হবে আমার ইনফ্লেশনের পার্ট 2 এর ভিডিও।